আসসালামু আলাইকুম। আমন্ত্রণ মাই টিভি সংবাদে। আপনাদের সাথে আছি আমি মহসিন শিকদার। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। আজ পবিত্র হজ, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত পবিত্র আরাফাতের ময়দান। ঈদের ছুটির দ্বিতীয় দিনেও ঘরমুখ মানুষের ভিড়, মহাসড়কে বাড়ছে গাড়ির চাপ, ট্রেনের যাত্রায় স্বস্তি। নওগাঁয় ও রাজবাড়ীতে শেষ মুহূর্তে জমে উঠেছে কোরবানির পশুর হাট, দাম নিয়ে খুশি ক্রেতারা। বিএনপির মুখে ভোটাধিকারের কথা শুনলে হাসি পায়, বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবনে কৃষক লীগের 3 মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন। শিরোনাম শুনছিলেন, এবারে বিস্তারিত। লাখো কণ্ঠে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত পবিত্র আরাফাতের ময়দান। আরাফাত দিবসে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মসজিদে নামিরা থেকে হজের খুতবা ও নামাজ আদায়ের মধ্য দিয়ে পালিত হবে হজের মূল আনুষ্ঠানিকতা। এরই মধ্যে আরাফাতের ময়দানে জড়ো হচ্ছেন লাখো মুসল্লি। এবার হজের খুতবা দেবেন মসজিদুল হারামের ইমাম ও খতিব শায়েখ মাহের আল মুয়াইকিল। তিনি আরাফাতের মসজিদে নামিরা থেকে হাজিদের উদ্দেশ্যে খুতবা দেবেন। এছাড়া এই মসজিদে জোহর এবং আসরের নামাজের ইমামতিও করবেন তিনি। এবারের খুতবার 50টি ভাষায় অনুবাদ করা হবে। আরাফাতের ময়দানে জোহর ও আসরের নামাজ একসাথে আদায়ের পর হাজিরা মুজদালিফার উদ্দেশ্যে রওনা দেবেন এবং সেখানে মাগরিব ও এশার নামাজ পড়বেন। ওই সময় প্রতীকী শয়তানকে লক্ষ্য করে নিক্ষেপ করার জন্য তারা নুড়ি পাথরও সংগ্রহ করবেন। ঈদযাত্রায় সরকারি ছুটির দ্বিতীয় দিনে ফাঁকা হয়ে উঠেছে ঢাকা শহর। উল্টো দিকে ভিড় বেড়েছে নৌ, সড়ক, রেলসহ আকাশপথে। প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে নারী ও শেকড়ের টানে বাড়ি ফিরছে মানুষ। ঈদযাত্রায় ঢাকা টাঙ্গাইল মহাসড়কে অতিরিক্ত যানবাহনের চাপ ও বঙ্গবন্ধু সেতুতে রাতে একাধিকবার টোল আদায় বন্ধ থাকায় 13 কিলোমিটার অংশে থেমে থেমে যানজটের সৃষ্টি হয়েছে। এবার কোথাও কোথাও ধীর গতিতে চলাচল করছে যানবাহন। আজ ভোর থেকে ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কের এলেঙ্গা থেকে সেতু পূর্ব টোল প্লাজা পর্যন্ত প্রায় 13 কিলোমিটার সড়কে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। দর্শক, ঈদে ঘরমুখ মানুষের খবর জানতে এই মুহূর্তে গুলিস্তান এলাকা থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী নুসরাত শারমিন। নুসরাত, মহাসড়কে ঘরমুখ মানুষের কেমন পরিস্থিতি দেখছেন? মহসিন, ধন্যবাদ আপনাকে। আমি আপনাকে প্রথমেই জানিয়ে দিতে চাই, আমি কিন্তু রয়েছি মহাখালী বাস টার্মিনালে। আপনি দেখতে পাচ্ছেন এখানে অনেক যাত্রীদের ভিড়। আমরা প্রথমে আজকে গিয়েছিলাম কমলাপুর রেল স্টেশনে, সেখানেও কিন্তু আমরা যাত্রীদের অনেক ভিড় দেখেছি। তবে তুলনামূলক গত 3 দিনের তুলনায় আজকে কিন্তু যাত্রী চাপ অনেকটাই কমে গেছে। রাজধানী ফাঁকা যে করার ব্যাপারটি রয়েছে, রাজধানী কিন্তু অনেকটাই ফাঁকা হয়ে গেছে। তারপরও কিছু যাত্রী রয়েছেন, অবশিষ্ট যাত্রী যারা আছেন, আগামীকালকেও কিছুটা ভিড় হবে। আজকে আমরা যতটুকু দেখেছি, আজকে সবচেয়ে ভালো লাগার যে ব্যাপারটি, প্রতিটি মানুষই কিন্তু স্বাচ্ছন্দ্যে বাড়ি পৌঁছতে পারছে এবং গত 2 দিনের যে তুলনামূলক কিছুটা ভোগান্তি ছিল, সেই ভোগান্তি কিন্তু তারা কাটিয়ে উঠেছেন। তবে আরও একটি ব্যাপার রয়েছে মহসিন, যেটি হচ্ছে আমরা রাস্তায় আজকে দেখেছি বিভিন্ন জায়গায় কিন্তু থেমে থেমে যানজটের সৃষ্টি হচ্ছে। কারণ আজকে শেষ মুহূর্তে এসে কিন্তু আমাদের যে কোরবানির পশু কেনাকাটার যে ব্যাপারটি রয়েছে, সেই কারণে কিন্তু অনেক জায়গা থেকে, দেশের বিভিন্ন প্রান্ত থেকে, রাজধানীর বিভিন্ন পয়েন্টে কিন্তু আজকে হাট বসেছে। এই হাটে কিন্তু গরু আসছে এবং গরু, ছাগল, মহিষ সবকিছুর যে একটি ট্রান্সপোর্ট ব্যবস্থা, সেই ব্যবস্থার কারণে কিন্তু অনেক গাড়ি ঢাকা অভিমুখ
মুখে আসতেছে, যার কারণে হচ্ছে ঢাকার বিভিন্ন পয়েন্টে জ্যাম সৃষ্টি হয়েছে। কিন্তু তারপরও আমাদের যে যাত্রীরা আছেন তারা কিন্তু বলছেন তারা স্বাচ্ছন্দ্যে পৌঁছতে পারছে নিজ নিজ বাড়ি। এবং আজকে সবচেয়ে ভালো লাগার আরও একটি ব্যাপার, সেটি হচ্ছে সময়ে 1 মিনিটও লেট হচ্ছে না, এমনও তথ্য সময় মতো কিন্তু প্রতিটি ট্রেন ছেড়ে যাচ্ছে। আমরা এমনও দেখেছি যে যাত্রীরা লেট করেছে তারা কিন্তু হচ্ছে দৌড়ে ট্রেন ধরছিল আজকে, যেটি ভালো লাগার একটি ব্যাপার নিঃসন্দেহে। আর আমাদের আজকে যে বাস টার্মিনালের যে চিত্রটি, সেখানে কিন্তু পর্যাপ্ত টিকিট রয়েছে, সেই সাথে পর্যাপ্ত বাসের মজুদ রয়েছে, আর যার কারণে হচ্ছে কোনো যাত্রীদের কোনো ভোগান্তি হচ্ছে না। আর প্রতি বছর যে একটি ব্যাপার থাকে, আমাদের এই ঈদ যাত্রাকে কেন্দ্র করে অপ্রীতিকর কিছু ঘটনা ঘটে থাকে, এবার কিন্তু সেরকম কোনো ঘটনাই ঘটেনি। একটি ঘটনার চিত্রও কিন্তু আমাদের চোখে লক্ষ্য করিনি আমরা। আর হচ্ছে যারা মনিটরিং ব্যবস্থায় আছেন, আইন শৃঙ্খলার কিন্তু পর্যাপ্ত বাহিনী মোতায়েন রয়েছে। আপনার র্যাব থেকে শুরু করে ডিবির লোকজন আছেন, পাশাপাশি অন্যান্য আইন শৃঙ্খলা আনসার সদস্য বাহিনীরাও কিন্তু রয়েছেন। তারা আমাদেরকে জানিয়েছেন এখন পর্যন্ত তারা কোনো অপ্রীতিকর ঘটনার সম্মুখীন হয়নি, এবং অপ্রীতিকর ঘটনা যেন না হয় সেজন্য তারা সার্বক্ষণিক মনিটরিং করছেন এবং যাত্রীদের সঙ্গে কথা বলছেন। যাত্রীরা যদি কোনো সমস্যার সম্মুখীন হয়, সেই সমস্যাটিও কিন্তু তারা সাথে সাথে সমাধান করার চেষ্টা করছেন। তো সব মিলিয়ে মহসিন, আমার কাছে এই ছিল মহাখালী বাস টার্মিনাল থেকে ঈদ যাত্রার সর্বশেষ। ফিরছি আপনার কাছে। নুসরাত, আপনাকে ধন্যবাদ। দর্শক, মহাখালী বাস টার্মিনাল থেকে নুসরাত জানাচ্ছিলেন সড়ক পরিস্থিতির সর্বশেষ খবর। ঈদযাত্রায় সড়ক পথের পাশাপাশি চাপ রয়েছে জলপথেও। এবার নদীপথের ঈদযাত্রার খবর জানতে সরাসরি যাব ভোলার জংশন লঞ্চঘাটে। সেখানে আছেন আমাদের প্রতিনিধি আরিফ হোসেন লিটন, তার কাছ থেকে জানবো সবশেষ পরিস্থিতি। লিটন, লঞ্চে ঈদযাত্রার পরিস্থিতি কেমন দেখছেন বা ভিড় কেমন দেখছেন? মহসিন, আপনি জানেন আর একদিন পরে ঈদ উল আজহা অনুষ্ঠিত হতে যাচ্ছে। তা হলো মুসলমানদের একটি বড় ধর্মীয় অনুষ্ঠান হলো ঈদ উল আজহা। এই ঈদ উল আজহাকে পরিবারের সাথে উদযাপন করার জন্য কিন্তু নারীর টানে ঘরে ফেরা মানুষ কিন্তু ইতিমধ্যেই তার গন্তব্যস্থানে পৌঁছানোর জন্য নৌপথ, ট্রেন পথ এবং আকাশ পথ সহ যেভাবেই যার কর্মস্থল থেকে পরিবারের সাথে ঈদ করালে মানুষ কিন্তু তার কর্মস্থল থেকে ঘরে ফেরা শুরু করেছে। আপনি জানেন যে একটি উপকূলীয় জেলায় কিন্তু যে সমস্ত লোক যাত্রীরা পরিবারের সাথে ঈদ করবে, তারা কিন্তু তাদের আসার পথে অনেক ধরনের বিড়ম্বনা সৃষ্টি হয়। যেমনটা আমি গতকালকে এই যে ভোলা ইলিশা যে লঞ্চ ঘাটটি আছে, এখানে এসে যেমনটা দেখেছি যে অতিরিক্ত যাত্রী নিয়ে কিন্তু লঞ্চ পারাপার এখানে হচ্ছে। এছাড়া ভোলা এখান থেকে যে লক্ষ্মীপুর যে ঘাটটি রয়েছে, ঘাটটিতে লঞ্চ থাকলেও কিছু অসাধু ব্যবসায়ী ছোট ছোট ট্রলারে করে কিন্তু এখান থেকে লোক পারাপার করছে। আপনি জানেন যে এই ভরা মৌসুমে কিন্তু এই সপত্র পথে ছোট নৌযান এবং স্পিডবোট চলা একদম নিষিদ্ধ। তারপরেও ঈদকে সামনে রেখে কিন্তু এই কিছু অসাধু ব্যবসায়ী কিন্তু এই সুযোগকে কাজে লাগাচ্ছে। প্রশাসন কিন্তু এই ঘরে ফেরা মানুষ যাতে নিরাপদে ফিরতে পারে এবং পরিবারের সাথে ঈদ উদযাপন করতে পারে, প্রশাসন কিন্তু তার জন্য কাজ করে যাচ্ছে। গতকালকেও এই ঘাটটিতে প্রশাসনের পক্ষ থেকে দুটি লঞ্চকে 20,000 টাকা এবং ঘাটে যে ইজারাদার রয়েছে বাড়তি টিকিট নেওয়ার কারণে কিন্তু এখানে 50,000 টাকা জরিমানা করা হয়েছে। আর সকালবেলা আমি যেমনটি দেখেছি, সকাল থেকে এখানে কোস্ট গার্ড নিরাপদে মানুষ যাতে তার গন্তব্য যেতে পারে, কোস্ট গার্ড কাজ করতে। এছাড়াও কিন্তু প্রশাসনের অন্যান্য দপ্তর বলার এখানে কিছুক্ষণ আগে বলা আছে সদর উপজেলা চেয়ারম্যান নিজে এসেও কিন্তু এই ঘাটটিতে এসে বলে গিয়েছে যে যারা ঘরের নারীর টানে বাড়িতে ঈদ উল আজহা আসবে তারা যাতে নিরাপদে গন্তব্যস্থানে পৌঁছাতে পারে, সেই প্রশাসনের পাশাপাশি এখানকার উপজেলা চেয়ারম্যানও কিন্তু সে কাজ করে যাচ্ছে। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখি, প্রশাসন আমাদেরকে এমনটাই বলছেন যে ঈদের পরে নিরাপদে মানুষ যাতে আবার তার নিজ কর্মস্থলে যেতে পারে তার জন্য কিন্তু প্রশাসন মাঠে থাকবে, যাতে নিরাপদে মানুষ তার কর্মস্থলে যেতে পারে। তো এই ছিল ভোলা থেকে আমার ঈদ উল আজহার নৌপথে ফেরা নিয়ে আমার সর্বশেষ খবর। মহসিন, লিটন, আপনাকে ধন্যবাদ। দর্শক, ভোলা থেকে লঞ্চ যাত্রার সর্বশেষ খবর আমরা জানছিলাম।
এবার মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট থেকে ঘরমুখ মানুষের খবর জানাচ্ছেন প্রতিনিধি লিটন আহমেদ। ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন, আসলে দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলে 21টি জেলার প্রবেশদ্বার কিন্তু এই মানিকগঞ্জের পাটুরিয়া দোলেদ এবং আরিচা কাজিরহাট রোড। গতকাল শুক্রবার ছুটির দিন থাকলেও আজকে শনিবার কিন্তু যাত্রীর চাপ একটু বেশি। আমি যদি আপনাদেরকে দেখাই, গতকাল শুক্রবার ছুটি হওয়ার পরেও বিকাল থেকে আজকে শনিবার সকালে পর্যন্ত কিন্তু গাড়ি, ব্যক্তিগত ছোট গাড়ি, পণ্যবাহী ট্রাক, পাশাপাশি রয়েছে যাত্রী পরিবহন। এবং আর আমরা যেটা সকালে এসে দেখতে পেরেছি, গাড়ির কিছুটা চাপ বেড়েছিল এবং যাত্রীর চাপটাও কিন্তু বেড়েছে। তবে বিআরডব্লিউটিসি আমাদেরকে যেটা জানিয়েছেন যে তারা যাত্রী সেবা নির্বিঘ্ন করতে এবং নিরাপদে পৌঁছে দিতে ঘাটে পর্যাপ্ত ফেরি তারা রেখেছে এবং তাদের সবগুলো ঘাটও সচল রয়েছে। তারা আমাদেরকে আর যেটা বলেছেন যে যাত্রী যাতে ঘাটে আসা মাত্র ফেরি পেয়ে যান এবং যাত্রী নির্বিঘ্নে পাটুরিয়া থেকে দোলদিয়া ঘাটে পৌঁছাতে হবে, এমনটি তারা আসলে কাজ করেছেন। আর পাটুরিয়া ফেরিঘাটের সর্বশেষ যেটা আমি আপনাদেরকে আরেকটু বলতে চাই, পাটুরিয়া ঘাটে এখন পর্যন্ত কোনো ভোগান্তিতে যাত্রী বা যানবাহনে পড়তে হয়নি, তারা নির্বিঘ্নে তাদের গন্তব্যে পৌঁছে যাচ্ছেন, এমনটি আমাদেরকে জানিয়েছেন। আর এই ছিল আমার কাছে পাটুরিয়া ঘাটের সর্বশেষ পরিস্থিতি। আপনাকে ধন্যবাদ। এবার কোরবানির পশুর হাটের খবর। ঈদুল আজহাকে সামনে রেখে শেষ সময় নওগাঁ ও রাজবাড়ীতে জমে উঠেছে কোরবানির পশুর হাট। ঈদকে সামনে রেখে পশুর হাটগুলোতে চলছে পশু বেচা কেনার ধুম। ক্রেতা বিক্রেতাদের সমাগমে যেন তিল পরিমাণ জায়গা ফাঁকা নেই। তবে গো খাদ্যের দাম কিছুটা বাড়ায় পশু লালন পালনে বাড়তি খরচ পড়ছে খামারিদের। প্রতিনিধি আবু বকর সিদ্দিক ও শেখ মমিনের রিপোর্ট, জানাচ্ছেন এস এম হামিম। ঈদুল আজহাকে সামনে রেখে নওগাঁয় জমে উঠেছে কুরবানির পশুর হাট। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ক্রেতারা এই জেলায় আসছেন কুরবানির পশু কিনতে। পশু খাদ্যের দাম বেশি হওয়ায় পশুপালনের খরচ অনেক বেড়েছে, তাই কুরবানির পশুর দাম একটু বেশি বলে জানান খামারিরা। বর্তমানে খাবারের তুলনায় গরুর দাম আমরা কম পাচ্ছি, গরু পেলে লাভ হচ্ছে না। গত বছরের তুলনায় এবছর গরুর দাম একটু বেশি, অভিযোগ ক্রেতাদের। গতবারের চাইতে গরুর দামটা একটু বেশি মনে হচ্ছে এবং ক্রেতার সংখ্যাও কম, বাজারে গরুর সংখ্যাও কম। হাটে ক্রেতা বিক্রেতা কেউ যদি সরকার নির্ধারিত টোলের বেশি লেনদেন করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। কেউ যেন নির্ধারিত হারের থেকে অতিরিক্ত টোল না দেয়, কেউ যদি দাবি করে, যদি এরকম অপরাধের খবর পাই আমরা সাথে সাথে ব্যবস্থা। এদিকে ঈদুল আজহা উপলক্ষে রাজবাড়ীতে জমে উঠেছে বিভিন্ন পশুর হাট। বিভিন্ন এলাকা থেকে খামারি ও ব্যাপারীরা নানা জাতের পশু নিয়ে আসছেন। পছন্দের কুরবানি পশু নিয়ে বাড়ি ফিরছেন ক্রেতারাও। চলতি বছর গবাদি পশু খাদ্যের দাম সহ অন্যান্য খরচ বেড়ে যাওয়ায় পশুপালনের খরচ বেড়েছে কয়েক গুণ। ক্রেতারা বলছেন গরুর দাম একটু বেশি হওয়ায় বিপাকে পড়তে হচ্ছে। বাজারে আসছি মাত্র আর কি, এখন আপনি দেখা হয় না, দাম যাচ্ছে একটু বেশি। আমার ভালো, তবে দামের কারণে দামটা একটু বেশি হচ্ছে। গরুর বাজার প্রথম পর্যায়ের দিক থেকে যা দেখেছি আমরা মোটামুটি ছিল, আস্তে আস্তে চাহিদার তুলনায় এবার বেশি সংখ্যক গরু প্রস্তুত রয়েছে। প্রতিটি হাটে মেডিকেল ক্যাম্প বসিয়েছেন প্রাণী সম্পদ বিভাগ। গবাদি পশু হাটে নিয়মিত ভেটেরিনারি টিম থাকবে এবং এখন থেকে এই কার্যক্রমটা শুরু হয়ে গেছে। গরুর সমস্যা হয়, অসুবিধা হয়, তারা ফ্রিতে চিকিৎসা প্রদান করবে। গরুর হাটে জাল নোট অজ্ঞান পার্টি সদস্যদের ঠেকানোর জন্য পুলিশের একটি বিশেষ টিম কাজ করছে বলে জানিয়েছেন মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রী। সুন্দরভাবে তাদের এই বেচাকেনাটা করতে পারে, সেই জন্য জেলা প্রশাসন, স্থানীয় প্রশাসন স্বাধীনভাবে এটি হাটে ক্রেতারা যাতে নির্বিঘ্নে কুরবানি পশু কিনতে পারে সেই লক্ষ্যে আইন শৃঙ্খলা বাহিনী তৎপর থাকবে, এমনটাই প্রত্যাশা সকলের। এস এম হামিম, মাই টিভি। দর্শক, কোরবানির পশুর হাটের খবর জানতে সরাসরি যাচ্ছে আবু সাইদ অপুর কাছে। অপু আছেন রাজধানীর কমলাপুর গোলাপবাগ পশুর হাটে। অপু, গোলাপবাগের কোরবানির পশুর হাটের পরিস্থিতি কেমন দেখছেন?
মহসিন, আপনাকে ধন্যবাদ। আপনাকে শুরুতেই জানাতে হয়, যেহেতু ধর্মপ্রাণ মুসল্লিদের আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় এই যে কোরবানির ঈদ, সেই ঈদটিকে আসলে সুন্দরভাবে পরিপালন করার জন্য কিন্তু ধর্মপ্রাণ মুসল্লিরা এবং যারা নগরবাসীরা ঢাকা রয়েছেন, তারা কোরবানি দেওয়ার আশায় কিন্তু রাজধানীর যে বিভিন্ন পশু হাটগুলোতে আসে সেগুলোতে কিন্তু তারা মানে ছুটছেন। এ থেকে কিন্তু আসলে পিছিয়ে নেই যে কমলাপুর যে গোলাপবাগ যে পশু হাট রয়েছে, এই পশু হাটে কিন্তু অসংখ্য পশু উঠেছে এবং এখানে ক্রেতা বিক্রেতাদের সমাগম কিন্তু প্রচুর ঘটেছে। তবে ক্রেতাদের সাথে আমরা যখন কথা বলেছি, তারা বলেছে যে বিক্রেতারা আসলে যারা খামারি রয়েছেন তারা আসলে বাড়তি দাম হাঁকছেন। আবার বিক্রেতাদের সাথে যখন আমরা কথা বলছি, তারা বলছে যে পরিমাণ আসলে অর্থ ব্যয় করে মানে তাদেরকে লালন পালন করেছেন এবং যে মুনাফার আশায় তাদেরকে বাজারে উঠিয়েছিলেন, সেই প্রত্যাশা অনুযায়ী তারা দাম পাচ্ছেন না। তবে পরস্পর বিরোধী বক্তব্যে এতটুকুই স্পষ্ট হয়েছে যে তারা চাঁদ রাত পর্যন্ত অপেক্ষা করবেন, যেহেতু আর ঈদের একটা দিন মাত্র বাকি, এবং চাঁদ রাতের দিনেই আসলে তারা গরু ক্রয় করবেন। আর যাদের সাধ্য আছে তারা আসলে ঠিকভাবে গরু ক্রয় করে তারা বাড়ি মানে ফিরছেন। এবং এখানে এসে যে বিষয়টি আমরা দেখতে পেরেছি, এখানকার আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকটা খুব নিরাপত্তা বলয়ের মধ্যে রাখা হয়েছে এবং ইজরাদারের যে নিয়ম নীতি, সেই নিয়ম নীতি সেটা এবং সুষ্ঠুভাবে মানে পরিপালন করা হচ্ছে। তবে অধিকাংশ খামারির মনে একটাই কষ্ট, যে পরিমাণ প্রত্যাশা অনুযায়ী আসলে দাম চাওয়া হয়েছিল, সেই পরিমাণ বাজার দর না পাওয়ার কারণে তাদেরকে হয়তো শেষ সময়ের অপেক্ষা করতে হবে, এমনটি কিন্তু তারা প্রত্যাশা ব্যক্ত করেছেন। অর্থাৎ সব কিছু মিলে বলতে গেলে মহসিন, এতটুকুই বলতে হয় যে এই পশুর হাটকে ঘিরে কিন্তু আসলে নিরাপত্তা যেমন রয়েছে, তেমনি খামারি এবং ব্যবসায়ীরা এবং যারা ক্রেতা তারা আসছেন, তাদের একটা কথা যে তারা যাতে স্বল্প মূল্যে পশু ক্রয় করে আল্লাহর সন্তুষ্ট লাভের আশায় তারা কোরবানি দিতে পারেন, সেই প্রত্যাশা তারা করছেন এবং তারা চাঁদ রাতের অপেক্ষায় আছেন যদি একটু দাম কমে, সেই মানে প্রত্যাশা তারা আমাদেরকে জানিয়েছেন। তো মহসিন, এটাই ছিল আমার কাছে কমলাপুর গোলাপবাগ পশুহাট থেকে সর্বশেষ খবর। মহসিন। অপু, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাজধানীর কমলাপুর থেকে পশুহাটের সর্বশেষ খবর জানছিলাম। এবার অন্যান্য প্রসঙ্গ। ভোট চুরি করে কেউ ক্ষমতায় থাকতে পারে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে গণভবনে কৃষক লীগের 3 মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করে একথা বলেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী বলেন, বিএনপির মুখে ভোটাধিকারের কথা শুনলে হাসি পায়। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানই প্রথম মানুষের ভোটাধিকার হরণ করেছেন বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিএনপি শুধু ক্ষমতায় থাকাকালে নয়, বিরোধী দলে থাকাকালেও আন্দোলনের নামে গাছ কেটেছে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমাদের দুর্ভাগ্য যে 15ই আগস্ট জাতির পিতাকে হত্যা করে, সংবিধান লঙ্ঘন করে যারা ক্ষমতা এসেছিল, অবৈধভাবে ক্ষমতা দখলকারীরা শুধু মানুষের ভাগ্য নিয়েই যে ছিনিমিনি খেলেছে তা নয়, এদেশের গণতান্ত্রিক ধারাটাও নষ্ট করেছিল। আজকে ভোটের অধিকারের কথা বলে, আমার খুব হাসি পায় যখন দেখি বিএনপি ভোটের কথা উচ্চারণ করে, নির্বাচনের কথা বলে। আবার জিয়াউর রহমানের পরে তারই পদাঙ্ক অনুসরণ করে যখন ক্ষমতায় এরশাদ আছে, তখন এদেশের জনগণের ভোটের অধিকার নিয়ে ছিনিমিনি খেলে এবং এদেশের কৃষক শ্রমিকরা সবসময় কিন্তু অবহেলিতই থেকে যায়। এরপর আসলো খালেদা জিয়া, সেও ক্ষমতা আসার পরে দেখা গেল যে শুধু জনগণের ভোট চুরি করাই না, এদেশের কৃষকের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলে। সার পাওয়া যাচ্ছে না, কৃষক আন্দোলন করেছে, আন্দোলন করার অপরাধে 18 জন কৃষককে গুলি করে হত্যা করেছিল। সংবাদের শেষ প্রান্তে আমরা যাবার আগে আরো একবার জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনামগুলো। আজ পবিত্র হজ, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত পবিত্র আরাফাতের ময়দান। ঈদের ছুটির দ্বিতীয় দিনেও ঘরমুখ মানুষের ভিড়, মহাসড়কে বাড়ছে গাড়ির চাপ, ট্রেনের যাত্রায় স্বস্তি। নওগাঁয় ও রাজবাড়ীতে শেষ মুহূর্তে জমে উঠেছে কোরবানির পশুর হাট, দাম নিয়ে খুশি ক্রেতারা। বিএনপির মুখে ভোটাধিকারের কথা শুনলে হাসি পায় বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবনে কৃষক লীগের 3 মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি আমি মহসিন শেখদার। আল্লাহ হাফেজ।